আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। প্যারিসে রঙ্গ ম্যাগাজিন শার্লি এবডোর সাবেক অফিসের কাছে আবার হামলা, আহত হয়েছে 2 জন। বাংলাদেশের নজিরবিহীন এক আদেশে কক্সবাজার জেলার পুরো পুলিশ বাহিনীকেই বদলি করা হয়েছে। নতুন সেট আসবেন আর এখানে যারা ছিলেন তারা অন্যত্র চলে যাবেন। অ্যারাউন্ড 1400 সব মিলায়, সমস্ত র্যাঙ্ক মিলায়, মানে আমাদের কনস্টেবল থেকে আমাদের পুলিশ সুপার, আমি নিজে যোগদান করেছি এখানে। সর্বপর্যায়ে একটা নতুন সেট আর কি, এখান থেকে এক সেট যাচ্ছে আর এক সেট আসছে। ভারতের সীমান্ত দিয়ে গরু পাচার চক্রে বিএসএফ কর্মকর্তারা কিভাবে জড়িত তা নিয়ে তদন্তের পরিধি আরও বাড়ছে। থাকছে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে বিশেষ প্রতিবেদন। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। প্যারিসের একটি রঙ্গ সাময়িকী শার্লি এবদোর সাবেক অফিসের কাছে এক ব্যক্তি কুড়াল হাতে হামলা চালানোর পর 2 জন আহত হয়েছে। পুলিশ বলছে তারা হামলাকারীকে আটক করেছে। আহত 2 জনের অবস্থা গুরুতর বলে পুলিশ বলছে। 5 বছর আগে শার্লি এবদোর অফিসে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় 12 জন নিহত হয়েছিল। ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের পর ম্যাগাজিনটির অফিসে ওই হামলা চালানো হয়। বাংলাদেশে কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ পদ থেকে শুরু করে জেলার সব পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যকে বদলি করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনে এ ধরনের নজিরবিহীন গণবদলি এই প্রথম। সরকার এটিকে রুটিন বদলি হিসেবে দেখাতে চাইলেও একজন সাবেক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ প্রশাসন যে তীব্র সমালোচনার মুখে পড়ে তার পটভূমিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ভারতে হাজার হাজার কৃষক এক নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন, যাতে ফসল বিক্রির পদ্ধতি বদলে ফেলা হয়েছে। বিতর্কিত এই আইনে কৃষকরা তাদের নিজেদের শর্তে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরাসরি কৃষিপণ্য বিক্রি করতে পারবেন। বর্তমানে তারা বেঁধে দেওয়া মূল্যে সরকার নিয়ন্ত্রিত পাইকারি বাজারে তাদের ফসল বিক্রি করেন। বিরোধী দলগুলো কৃষকদের সমর্থন করে বলছে, নতুন আইনে বড় বড় ক্রেতা কৃষকদের শোষণ করার সুযোগ পাবে এবং বর্তমানে তারা যেসব সুরক্ষা পান সেটি আর থাকবে না। অ্যাপেলের কাছে 15 বিলিয়ন বা $1,500 কোটি কর আদায়ের যে আদেশটি ইউরোপীয় ইউনিয়নের আদালত নাকচ করে দিয়েছে, তার বিরুদ্ধে ইউরোপীয় কমিশন আপিল করবে বলে জানিয়েছে। ইউরোপীয় কমিশন আয়ারল্যান্ডের সরকারকে আগের পাওনা বাবদ এই কর আদায়ের নির্দেশ দিয়েছিল। তারা বলেছিল, আয়ারল্যান্ড সরকার অ্যাপলকে যে কর সুবিধা দিয়েছে তা অবৈধ রাষ্ট্রীয় সহায়তার শামিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্থগিত হয়ে যাওয়া টোকিও গেমসের আয়োজন আরও সহজ ও সস্তা করার লক্ষ্যে কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। জাপানের আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, অনুশীলন কেন্দ্রগুলো খোলা রাখার সময় কমানো হবে। আরও অনেক ইভেন্টও কাটছাঁট করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্রে সুপরিচিত একজন শিল্পী এসপি বালাসুব্রমণিয়াম, যিনি এসপিবি নামেই বেশি পরিচিত, চেন্নাইয়ে 74 বছর বয়সে মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অগাস্ট মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অর্ধ শতাব্দী কাল ধরে এসপিবি 1 ডজনেরও বেশি ভাষায় 40,000-এরও বেশি গান গেয়েছেন। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে নজিরবিহীনভাবে কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ পদ থেকে শুরু করে জেলার সব থানার সব পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। দেশটিতেই প্রথম কোনো একটি জেলার পুরো পুলিশ বাহিনীকে বদলির ঘটনা ঘটল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এটিকে পুলিশ বাহিনীর রুটিন বদলি হিসেবে উল্লেখ করেছেন। তবে কক্সবাজারের পুলিশের গুলিতে সাবেক এক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর পর পুলিশে ব্যাপক বদলির এই সিদ্ধান্ত এসেছে। এ নিয়ে ঢাকা থেকে কাদির কল্লোলের রিপোর্ট।
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলায় টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাস সহ সেখানকার বিভিন্ন পদের কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ইতিমধ্যেই বিচারের মুখোমুখি করা হয়েছে। এরপর কক্সবাজার জেলা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এখন কক্সবাজার জেলার ৮টি থানার সব পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত ১৪০০ জনকে বদলি করা হয়েছে এবং পুলিশের সদর দপ্তরের এই সিদ্ধান্ত বাস্তবায়নও শুরু করা হয়েছে। একদিন আগেই সেখানে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানিয়েছেন পুরো কক্সবাজার জেলায় সম্পূর্ণ নতুন সেট আসছে। নতুন সেট আসবেন আর এখানে যারা ছিলেন তারা অন্যত্র চলে যাবেন। অ্যারাউন্ড ১৪০০ সব মিলায়, সমস্ত র্যাঙ্ক মিলায়। মানে আমাদের কনস্টেবল থেকে আমাদের পুলিশ সুপার, আমি নিজে যোগদান করেছি এখানে। সর্বপর্যায়ে একটা নতুন সেট আর কি, এখান থেকে একটা যাচ্ছে আর একটা আসছে। বদলি অর্ডার হয়েছে, কার্যকর হবে, দূর থেকে আসতেছে। উইদিন শর্ট টাইম এই চেঞ্জটা হয়ে যাবে আর কি, খুবই অল্প সময়ের মধ্যে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন কক্সবাজারে পুলিশে এই বদলি রুটিন বদলি, কিন্তু ঢাকায় পুলিশের সূত্রগুলো বলছে সাবেক সেনা কর্মকর্তার হত্যার ঘটনার পর কক্সবাজারে পুলিশের কর্মকাণ্ড সমালোচনার মুখে পড়ে, সেজন্য সেখানে নতুন সেট দেয়া হচ্ছে। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান দীর্ঘদিন বাহিনীটির সংস্কার কর্মসূচির প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন কক্সবাজারে পুলিশের কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এবং সারা দেশে আলোচনার বিষয়বস্তু হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রয়োজনীয়তা থেকে সেখানে পুলিশে এই পরিবর্তন আনা হলো বলে তিনি মনে করেন। তবে তিনি বলেছেন এ ধরনের বদলি সমস্যার স্থায়ী সমাধান নয়। আমি বলবো যে যখন কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যাটার তাৎক্ষণিক সমাধানের জন্য পদক্ষেপ নিলে হয়তো কিছু একটি সমাধান অল্প সময়ের জন্য হলেও হতে পারে, কিন্তু সমস্যাগুলো যেহেতু দীর্ঘদিন ধরে চলে এসেছে সেই কারণে এগুলো সমাধান করতে হলে একটা হলিস্টিক প্রসেসের মধ্যে, সার্বিক ব্যবস্থাপনার মধ্যে আসাটা প্রয়োজন। দেখুন, আমি একটু বলতে চাই এইভাবে যে আপনি যদি ঘোলা জলের মধ্যে আবার কিছু অর্ধ স্বচ্ছ পানি মেশান, তাহলে সেই পানিটি ওই ঘোলা জলে পড়ে কি অবস্থা হবে, কতক্ষণ লাগবে সেটা আবার পলিউটেড হতে। তো ক্ষণস্থায়ী ব্যবস্থা হিসাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিন্তু সার্বিকভাবে এটা যে দীর্ঘস্থায়ী একটা সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না। ২০১৮ সালে সারা দেশে মাদক বিরোধী পুলিশ র্যাবের অভিযানে তাদের সাথে কথিত বন্দুকযুদ্ধে বা ক্রসফায়ারে সন্দেহভাজন অনেকের নিহত হওয়ার যেসব ঘটনা ঘটেছে তার বেশিরভাগ ঘটনাই ঘটেছে কক্সবাজার জেলায়। সেই অভিযানের সময়ও টেকনাফে একজন পৌর কমিশনারকে হত্যার অভিযোগ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। পুলিশের সংস্কার নিয়ে কাজ করেন এমন একজন মানবাধিকার কর্মী এলিনা খান বলছিলেন কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকাতেই পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এছাড়া দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ সবসময় উঠছে। কোনো ঘটনা নিয়ে আলোচনা সৃষ্টি হলে তখন কিছু ক্ষণস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। এলিনা খান উল্লেখ করেছেন বিভিন্ন সময় পুলিশের সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি এবং সেজন্য জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। পুলিশ নিজেও সংস্কার করার জন্য অনেকগুলো পদক্ষেপের সুপারিশও করেছিল, একটা অধ্যাদেশ তৈরি করার কথাও ছিল। তাহলে সেই জায়গাগুলো যে তৎক্ষণ না হবে, শুধুমাত্র বদলি করে এর তো একই সিস্টেম, এখানে তো এটা সমস্যার সমাধান হয় না। পুলিশের সাবেক কর্মকর্তা মোখলেসুর রহমান নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন সামাজিক বা পারিপার্শ্বিক যে প্রেক্ষাপট তাতে পুলিশের সংস্কার করা অনেক কঠিন বা দুরূহ ব্যাপার। সংস্কার নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছিলাম। এটাই আমার কনক্লুশন যে একটি মাত্র জায়গায় সংস্কার করে এই সমস্যার সমাধান হওয়াটা খুবই দুরূহ। তবে মানুষের ভেতরে পুলিশকে নিয়ে যতটুকু আলোচনা হয়, যেভাবে হয়, সেই ধরনের একটি পুলিশ তৈরি করতে গেলে যে আয়োজন লাগবে, যে অর্থ সম্পদ লাগবে, যে মন মানসিকতা লাগবে, যে প্রশিক্ষণ লাগবে, পুলিশের ইনহেরেন্ট যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাগুলো দূর করার যে ব্যবস্থাগুলো নিতে হবে, এটি একটি বিশাল আয়োজন। মানবাধিকার কর্মীরা পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা বা সংস্কারের প্রশ্নে রাজনৈতিক সদিচ্ছার অভাবের কথা তুলে ধরেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অভিযোগ মানতে রাজি নন। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের পরিকল্পনার বিরুদ্ধে আজ ঢাকায় পশুপ্রেমীরা বিক্ষোভ করেছেন। নগর কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর অপসারণের পরিকল্পনা ঘোষণার পর থেকেই এর পক্ষে বিপক্ষে তীব্র বিতর্ক চলছে। পশুপ্রেমীরা এই কাজটিকে অমানবিক বলে বর্ণনা করেছেন। তবে ঢাকার রাস্তায় বেওয়ারিশ কুকুরের উৎপাতের কথা উল্লেখ করে বহু মানুষ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন। বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে বিকল্প কী উপায়ের কথা ভাবা যেতে পারে, এ নিয়ে শুনুন নাগিব বাহারের রিপোর্ট।
গত মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাস্তাঘাট থেকে কুকুর সরানোর পরিকল্পনা জানানোর পর থেকেই পশুপ্রেমী ও প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা সংস্থাগুলো তীব্র প্রতিবাদ জানানো শুরু করে। প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা সংস্থাগুলোর বক্তব্য, শহর থেকে কুকুর সরিয়ে অন্য জায়গায় স্থানান্তর করার পরিকল্পনা অমানবিক এবং এর ফলে শহরের ভেতরে পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। যেরকম বলছিলেন প্রাণীদের নিয়ে কাজ করা অ্যানিমাল লাভার্স অফ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান দীপান্বিতা রিদি। কোএক্সিস্টেন্স মানুষের শিখতে হবে যে একটা প্রাণীর পারপাস আছে, ওদের সাথে আমরা কিভাবে কোএক্সিস্ট করতে পারি, একটাই সোসাইটিতে একই আকাশের নিচে আমরা কিভাবে ওদের সাথে থাকতে পারি, এটা মানুষের পক্ষ থেকে মানুষের শিখতে হবে। বিকজ হিউম্যানিটি বোধ তো মানুষ মানে দাবি করে এটা শুধু মানুষের আছে। তো কুকুর কিন্তু রাস্তায় ময়লা থেকে শুরু করে অনেক রোগ জীবাণু সহ জিনিসপত্র খেয়ে ফেলে, ইভেন অনেক উৎকৃষ্ট থেকে শুরু করে মল পর্যন্ত তারা খায়। তো এগুলো যদি রাস্তায় পড়ে থাকে, আমাদের দেশ তো ওয়েস্টার্ন কান্ট্রি না, আমাদের দেশে রাস্তায় রাস্তায় ময়লা সহ বিভিন্ন কিছু পাওয়া যায়। কুকুর যদি না থাকে এটা তো মানুষ নিজেকে পরিষ্কার করবে না, এবং আমাদের দেশে ওরকম সিস্টেম নাই যে আমাদের সাথে সাথে আপনার স্টোরেজে নিয়ে যাচ্ছে। মিস রিদির মতো অনেকেই রাস্তায় কুকুর থাকার পক্ষে থাকলেও অনেকেই কিন্তু শহরের রাস্তায় কুকুর ঘুরে বেড়ানোর বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেন না। গত কিছুদিনে রাস্তা থেকে কুকুর সরানোর পরিকল্পনার পক্ষে থাকা এরকম সাধারণ নাগরিকদেরও প্রচারণা চালাতে দেখা গেছে। কুকুরের কামড় বা আক্রমণের শিকার হওয়া, কুকুরের উৎপাতে রাস্তাঘাটে চলাচল করতে না পারার অভিযোগ তো রয়েছেই, কুকুরের কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার কথাও বলছেন অনেকে। ঢাকার বসুন্ধরার বাসিন্দা ফারজানা জাহির বলছিলেন, আমি একদিন অফিস থেকে ফিরছিলাম রাতের বেলায়, তখন 4-5টা কুকুর আমাকে ভীষণ তাড়া করলো, প্রায় মহাখালী ওয়ারলেস থেকে নিয়ে 1 নম্বরের কাছাকাছি পর্যন্ত। তারপরে আমি ব্যালেন্স রাখতে পারলাম না মোটরসাইকেলের, ওইভাবেই আমি পড়ে গেলাম, মারাত্মক আহত হলাম মোটামুটি। এই একটা আমার কুকুরের প্রতি ভয়টা আরো বাড়িয়ে দিয়েছে, বিরক্তিটা আরো বাড়িয়ে দিয়েছে। তারপরে রিসেন্টলি মাসখানেক আগে রাতের বেলা আমি হাঁটতে বের হয়েছিলাম বসুন্ধরাতে বাসার কাছেই, ওইখানে 4-5টা কুকুর এসে আমার মেয়েকে অ্যাটাক করলো, একদম মানে ওর জামা ধরে টানছে, এরকম কামড় দিবে এরকম অবস্থা। আবার জিগাতলার এই বাসিন্দা ইশারা পারভিনের মতো রাস্তায় কুকুর থাকার উপকারিতার পক্ষেও যুক্তি দিচ্ছেন অনেকে। বাসার বিল্ডিং হচ্ছে চোর উঠতেছিল, আর 3 তলার জানালা দিয়ে চোর কিছু একটা নেওয়ার চেষ্টা করতেছিল। তো হচ্ছে রাস্তার ভিতরে অনেক কুকুরের ঘেউ ঘেউ শুনে দেন হচ্ছে পাশের বাড়ি থেকে কুকুরের আওয়াজ শুনে এরকম জানলা খুলে তাকাইছে, তখন দেখে যে অ্যাকচুয়ালি চোর। তখন হচ্ছে মানুষজন চিল্লাপাল্লা করে ওই চোরটাকে সরাইছে। তো হ্যাঁ, কুকুর তো অ্যাকচুয়ালি প্রোটেকশন দেয়। অনুযায়ী এবছরের প্রথম 8 মাসে ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে 35,000-এরও বেশি মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত 5 বছরে এই হাসপাতাল থেকে 3 লাখেরও বেশি মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়েছেন। রাস্তা থেকে কুকুর সরানোর পরিকল্পনার পেছনে যুক্তি হিসেবে সিটি কর্পোরেশন নাগরিকদের দুর্ভোগের এই বিষয়টি উল্লেখ করে আসছিল প্রথম থেকেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে চাইলে নিধন বা অপসারণের মতো প্রকল্প হাতে না নিয়ে স্টেরিলাইজেশন বা বন্ধ্যাকরণের দিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। কেন্দ্রীয় পশু হাসপাতালের সাবেক প্রধান মুজিবুর রহমান বলছিলেন, এখন পরিবেশগতভাবে ওইটাকে একেবারে যদি আপনি নিধন না করে এটাকে বন্ধ্যাকরণ করলে পরে কুকুরের বাচ্চা উৎপাদন ক্ষমতাটা কমে যাবে, অনেক কমে যাবে। ওই কুকুরও আস্তে আস্তে দেখা যাবে যে ডেটোরিয়েট করবে, সংখ্যানুপাত কমে যাবে। কারণ বন্ধ্যাকরণ করলে যখন বাচ্চা জন্ম দিতে পারবে না, তখন কুকুরের সংখ্যা তো এমনি অটোমেটিক্যালি কমে আসবে। তবে সিটি কর্পোরেশনের কুকুর অপসারণের পরিকল্পনার পক্ষে ও বিপক্ষে নাগরিকরা অবস্থান পাল্টা অবস্থান নিলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু বলছেন যে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নাগিব বাহার। ভারতের সীমান্ত দিয়ে গরু পাচার চক্রে বিএসএফের কর্মকর্তারা কিভাবে জড়িত তা নিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইয়ের তদন্ত আরও বাড়ছে। ওই পাচার চক্রে বাহিনীর বেশ কয়েকজন পদস্থ প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কাস্টমস এবং পুলিশের একাংশের জড়িত থাকার অভিযোগ উঠেছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইয়ের দেশব্যাপী তল্লাশি অভিযান দিয়ে 2 দিন আগে গরু পাচার চক্রের সঙ্গে বিএসএফ অফিসারদের যোগসাজশের যে তদন্ত শুরু হয়েছিল তা থেকে চমকপ্রদ কিছু তথ্য উঠে আসছে। একদিকে যেমন পাচার চক্রের মাথা বলে পরিচিত এনামুল শেখের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে সতীশ কুমার নামে বিএসএফের যে কমান্ড্যান্টের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি হয়েছে তাঁরও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে।
তবে সীমান্তরক্ষী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ কর্মকর্তারা বলছেন এরা চুনোপুটি। এই গরু পাচার চক্রের পিছনে বাহিনীর আরও কয়েকজন সিনিয়র অফিসার জড়িত ছিলেন। এদের কেউ চাকরি ছেড়ে দিয়ে বিদেশে চলে গেছেন, কেউ অন্য নিরাপত্তা বাহিনীতে রয়েছেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং নিরাপত্তা বাহিনীগুলির খবরাখবর দীর্ঘদিন ধরেই সংগ্রহ করেন প্রবীণ সাংবাদিক চন্দন নন্দী। তিনি বলছিলেন, এটা একটা অর্গানাইজড র্যাকেট না হলে এটা সম্ভব না। এর পিছনে রাজনৈতিক একটা ব্যাপার নিশ্চয়ই আছে, সেটা শুধু রাজ্যে শুধু না, সেটা কেন্দ্রেও আছে। এটার টেন্টাকেলস অনেক বেশি ডিপ। এদের ইনভেস্টিগেট করার মতন ক্ষমতা কি কেন্দ্রীয় এজেন্সিদের আছে, বা থাকলেও কি সেই পলিটিক্যাল উইল আছে এদের এগেইনস্টে মুভ করার, সেটাই হলো প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফ কর্মকর্তারা বলছেন এই পাচার চক্রটা কাজ শুরু করেছিল 2015 সালে, আর 2018 সালে কেরালায় প্রায় 47 লক্ষ টাকা নগদ সহ বাহিনীর এক কমান্ড্যান্ট ধরা পড়ার পরে চক্রটির ব্যাপারে জানা যায়। কিন্তু বিবিসি জানতে পেরেছে 2016 সালেই একজন অফিসার বাহিনীর মহাপরিচালককে চিঠি লিখে এই পাচার চক্র সম্বন্ধে সতর্ক করেছিলেন। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের কয়েকজন পদস্থ কর্মকর্তা যে ওই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন সেটাও জানিয়েছিলেন তিনি। তদন্তকারীদের নজরে প্রাক্তন ডিআইজি, কমান্ড্যান্ট, সেকেন্ড ইন কমান্ড, নানা পদমর্যাদার অফিসাররাই আছেন। বিএসএফের পূর্বাঞ্চলীয় সীমান্তের অবসরপ্রাপ্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সমীর কুমার মিত্র বলছিলেন, পদস্থ কর্মকর্তারা গরু পাচার চক্রে জড়িয়ে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সেখানে সুরক্ষা বলে কিছু থাকবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কলঙ্কতম অধ্যায় বিএসএফ এর জন্য। তারা যে একটা ইনস্টিটিউশনালাইজ করে নিচ্ছে এবং তার মাধ্যমে তারা পার করছে, এটা একেবারে অকল্পনীয় ব্যাপার এবং অমার্জনীয় অপরাধ। ওই 3 বছরের মধ্যে কোনো সিনিয়র অফিসার প্রায় 200 কোটি টাকা, কেউ 300 কোটি টাকা রোজগার করেছেন চক্রের মাধ্যমে, এমনটাই জানাচ্ছেন তদন্তকারীরা। এছাড়াও পাচারের রোজগারের ভাগ নিয়মিত গেছে কাস্টমস, পুলিশের একাংশ আর রাজনৈতিক নেতাদের কাছে। সমীর কুমার মিত্র বলছিলেন, সীমান্তের দায়িত্বে বিএসএফ আছে বলে তাদের নামই উঠে এসছে, কিন্তু অন্যান্য রাজ্যের কর্তৃপক্ষ এবং সরকারি কর্মচারী নন এমন ব্যক্তিদের নামও হয়তো তদন্তে উঠে আসতে পারে। হয়তো এই যেহেতু সরকারি কর্মচারী এরা, এদের নামগুলো আগে এসে গেছে, কিন্তু যদি নিরপেক্ষভাবে এবং খুব সিরিয়াসলি ইনভেস্টিগেশন করা যায়, মনে হয় যে আরো হয়তো কিছু কিছু নাম, তারা হয়তো সরকারি কর্মচারী নন, হয়তো সারফেস হতে পারে। পাচার চক্রটি যেভাবে কাজ চালাতো তারও আভাস পাওয়া যাচ্ছে তদন্তের প্রাথমিক স্তরেই। বিবিসির হাতে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে গরু প্রতি প্রায় 40,000 টাকা করে লাভ ঘরে তুলত পাচার চক্র। যে প্রাথমিক হিসাব তদন্তকারীরা করেছেন তাতে শুধু দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চল দিয়েই প্রতি রাতে 13 থেকে 14 কোটি টাকা মূল্যের গরু পাচার চলত বছর 3 ধরে। আবার পাচারের সময় যেসব গরু ধরা পড়ত সেগুলিকে কখনো বাছুর বলে দেখিয়ে অথবা কখনো পশ্চিমবঙ্গের গরু বলে দেখানো হতো, যার দাম পশ্চিম ভারতের গরুর থেকে বহু গুণ কম। ধরা পড়া গরু আবার কাস্টমসের মাধ্যমে নিলাম করা হতো, যেগুলো কম দামে কিনে নিত পাচারকারীরাই। অমিতাভ ভট্টশালী। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে চীনের এই গুরুত্ব যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি অর্থনৈতিক। বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে চীন কেন, কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তা নিয়ে শুনুন সৈয়দ আক্তারের বিশেষ প্রতিবেদন। গত কয়েক দশকের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্ব দিন দিন বাড়ছে দুই দেশের মধ্যে। তবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। সকালে ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে কাজে যাওয়ার জন্য রাস্তায় নামা কিংবা বাড়ি ফিরে আসা, এর প্রতিটি ধাপে পণ্য কিংবা প্রযুক্তি দিয়ে চীন কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে। বাড়ির আসবাবপত্র, বাসনকোসন, এমনকি পানির কল কিংবা বৈদ্যুতিক পাখা, এর বড় অংশটি চীন থেকে আমদানি করে আনা। আর যেটি দেশে বানানো, তার যন্ত্রাংশ আনা হয় যেসব দেশ থেকে, তাদের মধ্যে সবার ওপরে রয়েছে চীন। বাইরে রাস্তায় নামলেন আপনি, পাশে যে বাহনে করেই কর্মস্থলে যাচ্ছেন, অটোরিকশা, বাস কিংবা ব্যক্তিগত ব্যবহারের গাড়িটি, কোনো না কোনোভাবে সেটির সঙ্গে চীন থেকে আমদানি হওয়া পণ্যের যোগাযোগ আছে। দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন সাথে করে, সেই বাটিটিও হয় চীনা, নয়তো চীন থেকে আনানো প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে বানানো। দুই দেশের এই সম্পর্কটা শুরু হয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের জন্মের কয়েক বছরের মধ্যেই। যদিও 1971 সালে স্বাধীনতা যুদ্ধে চীন বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং 75-এর পট পরিবর্তনের আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, কিন্তু দুই দেশের মধ্যকার সম্পর্ক আনুষ্ঠানিক স্বীকৃতির আগেই স্থাপিত হয়েছিল বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে।
সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদ বলছিলেন তেমনটাই। বাংলাদেশের স্বাধীনতার পরপরই যদিও চীন আমাদের স্বাধীনতা যুদ্ধের সমর্থন দেয়নি, তো তারপরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার আগেই ওদের স্বীকৃতি পাওয়ার আগেই ওখানে দুটো ডেলিগেশন পাঠিয়েছিলেন 1974 সালে এবং বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিলেন কয়লা কেনা এবং আমাদের থেকে পার্ট বিক্রি করার ব্যাপারে, এবং সেগুলো শুরু হয়। বাংলাদেশের রাজনীতিতেও চীনের গুরুত্ব অনেক আগে থেকেই। একসময় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে লুক ইস্ট নীতি গ্রহণ করা হয়েছিল, আর সেটি করা হয়েছিল চীনকে লক্ষ্য করেই। চীন ও মৈত্রীর নিদর্শন হিসেবে 90-এর দশকে বাংলাদেশের অবকাঠামো খাতে বিশেষ করে বেশ কয়েকটি সেতু ও রাস্তা নির্মাণ করে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের কাছে আবার নতুন করে চীনের গুরুত্ব বেড়েছে। বিশ্লেষকেরা যাকে বলছেন প্রধানত অর্থনৈতিক দিকের বিবেচনাকে সামনে রেখেই। যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বাংলাদেশের জন্য চীন একটি গুরুত্বপূর্ণ দেশ অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য, এবং চীনের সাথে বাংলাদেশের খুবই একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে অর্থনৈতিক কারণে, এবং বাংলাদেশের সাথে যে চীনের বাণিজ্য সম্পর্ক সেটা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে ক্রমান্বয়ে এটা শক্তিশালী হয়েছে এবং এটা বহুগুণে বেড়েছে। তো বাণিজ্য একদিকে, অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আবির্ভূত হয়েছে। তাছাড়া আমরা জানি যে বাংলাদেশের যে পুঁজিবাজারের সেখানেও চীনের একটা অংশ রয়েছে বিভিন্নভাবে, অর্থাৎ তার বিনিয়োগটাকেও ডাইভার্সিফাই করার চেষ্টা করছে তারা। এছাড়া বাংলাদেশের যে ইকোনমিক জোনগুলা আছে, যেটি 100টি ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, সেখানেও কিন্তু চীনের জন্য চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন এটা করা হয়েছে। রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষকদের অনেকে মনে করেন দুই দেশের সম্পর্কের অগ্রগতির পেছনে অর্থনীতি যেভাবে গুরুত্ব পেয়েছে তার পেছনে আবার বাংলাদেশ এবং চীন উভয় দেশের নিজ নিজ স্বার্থই মূল ভূমিকা রেখেছে। যদিও অনেক বিশ্লেষক মনে করেন এক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা একটি নিয়ামক হিসেবে কাজ করেছে। তবে সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদ বলছেন এ ধরনের সম্পর্কে উভয় দেশের পারস্পরিক লাভের সুযোগ থাকলেই অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এটা হলো যে পারস্পরিক সুবিধা, যে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের মধ্যে যে সহযোগিতা হয় সেখানে দুই দেশেরই লাভ হবে, সেটাই তো স্বাভাবিক। সেটা যখন ঠিক মতন কাজ করবে তখন সেটা হয়। এখন চীন যখন এখানে বিনিয়োগ করে তার বড় একটা জিনিস হলো কি, যে চীনের সাথে অনেক উদ্বৃত্ত অর্থ আছে, সে অর্থটাকে আইডল ফেলে রাখলে, অলস রেখে দিলে তো তাদের কোনো লাভ নেই, সেগুলোকে বিনিয়োগ করলেই তাদের লাভ, সেখান থেকে তারা মুনাফা অর্জন করতে পারে। তাছাড়া চীন যখন বিনিয়োগ করে, চীনা কোম্পানি গুলো এখানে কাজ করে, তাদের আয় বৃদ্ধি পায়। বা যাদের যেখানে বিনিয়োগ হয় যে বাংলাদেশ, তাদের হলো যে আমাদের তো এখন উন্নয়নের ধারা তৈরি হয়েছে, সেখানে অনেক আমাদের ক্যাপিটালে পুঁজির দরকার, সেই পুঁজি আমাদের হাতে যথেষ্ট নেই, সুতরাং বাইরে থেকে বিনিয়োগ আসলে আমরা সেই পুঁজিটা পাচ্ছি। প্রায় দেখা যায় যে বিদেশ থেকে বিনিয়োগ আসলে স্থানীয় বিনিয়োগও তার সাথে যুক্ত হয়। দুই দেশের সম্পর্কের শুরুটা বাণিজ্য দিয়ে হলেও আর সাম্প্রতিক সুসম্পর্কের পেছনেও বাণিজ্যই প্রধান গুরুত্বের বিষয় হলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে ভারসাম্যের বড় অভাব। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় 13,000 মিলিয়ন ডলার। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2019 সালে চীন থেকে প্রায় 14 বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে এবং রপ্তানি হয়েছে প্রায় 800 মিলিয়ন ডলারের পণ্য। সিপিডির ফাহমিদা খাতুন বলছেন বাংলাদেশের যেরকম আমদানি নির্ভরতা রয়েছে তাতে শিগগির বাণিজ্যে সমতা আনা সম্ভব হবে না। সেক্ষেত্রে তার পরামর্শ হচ্ছে চীনের প্রয়োজন মাথায় রেখে প্রস্তুতি নেওয়া দরকার বাংলাদেশের। পুরোপুরি বাণিজ্য ঘাটতি কমানো যাবে না, কারণ আমরা অনেক পণ্যই কিন্তু চীন থেকে আমদানি করে থাকি এবং চীন কিন্তু সুলভ মূল্যে সেই পণ্যটা দিতে পারে অন্যান্য দেশের চাইতে, এবং এখানে আমাদের নিজেদেরও একটা মূল্যায়নের বিষয় রয়েছে। চীনের বাজারে কিংবা চীনের জনগণের চাহিদা অনুযায়ী পণ্যগুলি সরবরাহ করতে পারছি কিনা, দিতে পারছি কিনা, এবং গুণমান সম্পূর্ণভাবে এবং সঠিক মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্যগুলি আমরা সরবরাহ করতে পারছি কিনা, এটাই কিন্তু। সুতরাং সেটা যদি আমরা করতে পারি তাহলে বাণিজ্য ঘাটতি অনেকটা কমানো যাবে। এর বাইরে চীনের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো অবকাঠামো উন্নয়নের প্রকল্প চলছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় 27টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ। অর্থ মন্ত্রণালয় বলছে এই 27টি সমঝোতা স্মারকের মধ্যে গত 4 বছরে মোট 9টি চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে যে 9টি প্রকল্পের কাজ চলছে তার ক্ষেত্রেও প্রকল্পে অর্থ ছাড়ে ধীরগতি রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া উইংয়ের প্রধান শাহরিয়ার কাদের সিদ্দিকী জানিয়েছেন 4 বছরে ওইসব প্রকল্পের কাজ সবগুলো একই গতিতে এগোয়নি। সেই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী 27টা প্রকল্প ইনক্লুড করা আছে। এর মধ্যে আমরা চুক্তি করেছি
সর্বশেষ 9টা, তার পরিমাণ ধরেন রাফলি 7 বিলিয়ন প্লাস। এ পর্যন্ত ডিসবার্সমেন্ট হয়েছে মোর দেন 1.4 বিলিয়ন। বাকি অনেক কিছু পাইপলাইনে আছে। প্রথমে একটা প্রজেক্ট তৈরি হয়, সেটা প্রাইমারি অ্যাপ্লিকেশন যায়, সেখানে ইভ্যালুয়েশন কমপ্লিট করার পরে তখন আমরা চূড়ান্ত অ্যাপ্লিকেশন পাঠাই এবং লোন নেগোসিয়েশন হয়। তারপরে লোন চূড়ান্ত হতে প্রায় 1.5 বছর বা সামান্য বেশি, এদিক সেদিক প্লাস মাইনাস, কোনোটা বেশিও লেগেছে কোনোটা কমও লেগেছে। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি, মূল কাজগুলো শুরু হয়েছে আসলে আফটার 2017। তো এখনো পর্যন্ত আমাদের যে হিসাব, তাতে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে কয়েকটা জায়গায় পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন আছে। যখন সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় সে সময় বলা হয়েছিল মেগা প্রকল্পগুলোর অধীনে পরবর্তী 4 বছরে বাংলাদেশকে $2,000 কোটি দেয়া হবে। এ পর্যন্ত চুক্তি হওয়া 9টি প্রকল্পে ঋণের পরিমাণ $710 কোটি বেশি। এই 9টি প্রকল্প হচ্ছে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প, সিঙ্গেল পয়েন্ট মুরিং ডাবল পাইপলাইন প্রকল্প, ইনফো সরকার, কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ পথ নির্মাণ, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প, উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন আধুনিকায়ন প্রকল্প, টায়ার 4 ন্যাশনাল ডেটা সেন্টার তৈরি, দাসের কান্দি পয়ঃশোধনাগার নির্মাণ প্রকল্প এবং পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী এসব প্রকল্পে গত বছর ছাড় করা অর্থের পরিমাণ $180 কোটি, যা প্রকল্পের মোট অর্থ বরাদ্দের 1/4 মতো। এ কারণে নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। কিন্তু পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের নিজের যেমন কিছু দুর্বলতা রয়েছে, তেমনি চীনের দিক থেকেও সময়ক্ষেপণ করা হয় অনেক সময়। একটা কারণ হলো আমরা নিজেরা তো চিন্তা ভাবনা করতে হবে, খোঁজ খবর নিয়ে প্রকল্প প্রস্তাব টেকনিক্যালি কোয়ালিফাইড কিনা এগুলো দেখতে হবে, সময় নেয়। আমি হয়তো বললাম যে আমি সুরমা নদী খনন করতে চাই, বললাম এটা হয়তো, কিন্তু এটাকে এখন এটাকে রূপের মধ্যে হিসাবে আনতে হবে, তো কত টাকা, কবে দিন, কোথায়, কিভাবে। এই কাজটা করতে গিয়ে আমাদের কিছু দুর্বলতা আছে, আমি অস্বীকার করবো না, আমরা সাধারণত দ্রুত এটা করতে পারি না। আর দ্বিতীয় আরেকটা অসুবিধা, যারা এই ক্ষেত্রে চীন সরকার, তারও হয়তো চীন সরকার প্রধান বলে গেছেন, কিন্তু তাদেরও তো আইন কানুন আছে। যখন আমাদের প্রস্তাবটা যায় তাদের বিধিবিধানের আলোকে পরীক্ষা করে, সেইটা অনেক সময় আমাদের যে অভিজ্ঞতা দেখা গেছে যে যত দ্রুত আমরা আশা করি বা চাই অত দ্রুত হয় না। করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া মেগা প্রকল্পগুলোর কাজে গতি আনতে বাংলাদেশের কর্মকর্তারা 26শে অগস্ট চীনের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন। এদিকে বাণিজ্য ঘাটতি এবং উন্নয়ন প্রকল্পে ধীর গতি। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে এ ধরনের নেতিবাচক নির্দেশক থাকার পরেও বিশ্লেষকেরা মনে করেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে নিজেদের শক্তির জায়গাগুলো মনে রেখে কৌশলী হবার পরামর্শ দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণের কারণে এ অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। আর সে কারণেই দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশই চীনের সবচেয়ে বড় ঋণ অংশীদার। বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব এটা কিন্তু গত কয়েক বছর ধরে বেড়েছে, বাট এট দ্য সেম টাইম বাংলাদেশি যা 160 মিলিয়নের একটা কিন্তু বাজার, এটা কিন্তু দেখতে হবে। এবং আমরা চায়নার সাথে আমাদের যে ঘাটতি আছে সেটা কিন্তু আমরা সহজে মিটাতে পারবো না, সেটা কিন্তু একদম স্পষ্ট। কারণ এটা চায়নার সাথে শুধু আমাদের নয়, আপনি বড় বড় অন্যান্য রাষ্ট্রে দেখেন, আমেরিকার যে ঘাটতি আছে, ইভেন ইন্ডিয়ার যে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো কিন্তু অনেক বিশাল। কারণ চায়না কতগুলা বিষয়ে যে কম্পিটিটিভ এজ তৈরি করেছে, আমরা এখনো সেই পর্যায়ে যাইনি। কিন্তু আমাদের জন্য সুবিধা হচ্ছে এখন যদি চাইনিজ ইনভেস্টররা এসে আমাদের এখানে জব ক্রিয়েট করে। যেমন আপনি যদি ওই যে কিছু এলাকাতে যান, ওখানে দেখবেন ওখানকার চাইনিজরা যেমন বাঙালি শিখেছে, ওখানকার বাঙালিরা কিন্তু চাইনিজ শিখেছে। মানে পুরো এই যে কালচারাল এক্সচেঞ্জ, এবং এটার কিন্তু একটা লং টার্ম একটা ইফেক্ট হবে। এবং গ্র্যাজুয়ালি আমরা দেখেছি যে এখন কিন্তু পুরো সাউথ এশিয়াতে পাকিস্তানের পরে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে, উইচ ইজ অ্যাবাউট 39 বিলিয়নের একটু ওপরে আর কি। এখন এসব বাস্তবতা হয়তো চীনও পরিষ্কার বোঝে, যে কারণে দেখা গেছে খুব ধীরে হলেও বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ছে। এছাড়া কয়েক মাস আগে চীনের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে 97% পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। এখন বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং সময়সীমার মধ্যে উন্নয়ন প্রকল্প বা অবকাঠামোগত প্রকল্পগুলো শেষ করার জন্য বাংলাদেশের কূটনৈতিক সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতে হবে। বিশ্লেষকেরা এমনটাই মনে করেন। সায়েদ আক্তার।
শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। প্যারিসে রঙ্গ ম্যাগাজিন শার্লি এবদোর সাবেক অফিসের কাছে আবার হামলায় আহত হয়েছেন 2 জন। আর বাংলাদেশে নজিরবিহীন এক আদেশে কক্সবাজার জেলার পুরো পুলিশ বাহিনীকে বদলি করে দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services